আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো বরাবরের মতো অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি আমি মোহাম্মদ মাফিউল ইসলাম ফয়সাল, প্রভাষক রসায়ন, বাসাইল ল্যামদা থামিদা ডিগ্রি কলেজ, বাসাইল টাঙ্গাইল। তো আমি আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রসায়ন বিজ্ঞান প্রথম পত্রের গুণগত রসায়ন যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস, সেটি হচ্ছে দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল সম্পর্কে। তো আমরা সে বিষয় নিয়ে জানার জন্য চেষ্টা করব। আশা করি এই ক্লাসটি তোমাদের যথেষ্ট উপকারে আসবে। তো আমরা সেখানে পড়ানোর জন্য যে বিষয়টি আগে প্রথমে জানবো সেটি হচ্ছে দ্রবণ। দ্রবণ হচ্ছে কি, যে দ্রাবকের সাথে দ্রব মিশ্রিত করলে দ্রবণ তৈরি হয়, দ্রাবকের সাথে দ্রব মিশ্রিত করলে দ্রবণ তৈরি হয়। তো এখন এই দ্রাবক হচ্ছে সাধারণত তরল পদার্থ থাকে, আর দ্রব সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে, বায়বীয় হতে পারে, তবে সেটি অবশ্যই পরিমাণে কম থাকবে। তো এরপর আমরা দ্রাব্যতা সম্পর্কে জানবো। দ্রাব্যতা, সেই দ্রাব্যতাটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। দ্রাব্যতা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। আমরা কি বলছি, যে নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি করে তাকে দ্রাব্যতা বলে। তারপরে আমরা বুঝতে পারলাম যে এই সংজ্ঞার একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে তাপমাত্রা নির্দিষ্ট। তাপমাত্রাটা কি থাকবে? নির্দিষ্ট থাকবে। এরপর কি হচ্ছে? দ্রব দ্রবীভূত হবে। কি হবে? দ্রব দ্রবীভূত হবে। তো এই দ্রাব্যতাকে প্রকাশ করা হয় এস দ্বারা। দ্রাব্যতাটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। তো এবার আমরা তাহলে দ্রাব্যতা এস সমান সমান লিখবো, যে দ্রাব্যতা এস সমান হচ্ছে দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর। যেহেতু আমরা 100 গ্রাম দ্রাবকে বলছি, তাহলে সেটা হবে 100 গুণ। এটাকে আমরা যদি সমীকরণ আকারে লিখি তাহলে লিখবো m বাই m মাইনাস m ইন্টু 100। তাহলে আমরা পাইলাম দ্রাব্যতা এস সমান সমান m বাই m মাইনাস m ইন্টু 100। তো এবার আমরা যে বিষয়টি জানবো দ্রাব্যতার একক সম্পর্কে। দ্রাব্যতার একক। তো দ্রাব্যতার দুটি একক রয়েছে। কয়টি একক রয়েছে? দুইটি। এক নম্বর হচ্ছে মোল পার লিটার, দুই নম্বর হচ্ছে গ্রাম পার লিটার। তাহলে দ্রাব্যতার কয়টি একক রয়েছে? দুইটি একক রয়েছে। একটি হচ্ছে মোল পার লিটার, অপরটি হচ্ছে গ্রাম পার লিটার। তবে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন এই টপিকস এর উপর ম্যাথ গুলো সলিউশন করব, অবশ্যই আমাকে মোল পার লিটার এককে নিতে হবে। কোন এককে নিতে হবে? মোল পার লিটার এককে নিতে হবে। এরপর আমরা যাচ্ছি দ্রাব্যতার নির্ভরশীলতা। দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? দ্রাব্যতার নির্ভরশীলতা। দ্রাব্যতা সাধারণত তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে দ্রবের প্রকৃতি, দুই নম্বর হচ্ছে দ্রাবকের প্রকৃতি, এবং তিন নম্বর হচ্ছে তাপমাত্রা। তাহলে কি কি বলেছি? এক নম্বর হচ্ছে দ্রবের প্রকৃতি, দুই নম্বর হচ্ছে দ্রাবকের প্রকৃতি, এবং তিন নম্বর যেটা বলবো সেটি হচ্ছে তাপমাত্রা। তাহলে দ্রাব্যতা তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে দ্রবের প্রকৃতি, দুই নম্বর হচ্ছে দ্রাবকের প্রকৃতি, তিন নম্বর হচ্ছে তাপমাত্রা। তবে আমাদেরকে মনে রাখতে হবে, গ্যাসীয় যৌগ যদি হয়, মানে গ্যাসীয় দ্রব যদি হয়, তাহলে 4 নম্বর অপশন হবে 4। তাহলে গ্যাসীয় দ্রবের ক্ষেত্রে দ্রাব্যতা কয়টি বিষয়ের উপর নির্ভর করবে? উত্তর হবে 4। কিন্তু যদি বলা হয় দ্রাব্যতা কয়টি বিষয়ের উপর নির্ভর করে, তাহলে তাহলে হবে তিনটি বিষয়ের উপর নির্ভর করবে। তো এই সম্পর্কে একটু বলার চেষ্টা করি যে দ্রবের প্রকৃতিটা কি।
আমরা দেখব দ্রব আয়নিক নাকি সমযোজী, পোলার নাকি অপোলার। যদি যৌগটি আয়নিক প্রকৃতির হয় তাহলে সহজে সে দ্রবীভূত হবে পোলার যৌগের মধ্যে, যদি সেটা আয়নিক হয় তাহলে অপোলার যৌগ যদি হয় তাহলে দ্রবীভূত হবে না। আমরা এটা ক্লাস 9-10 এ পড়েছি যে হচ্ছে পোলার যৌগের মধ্যে আয়নিক যৌগগুলো দ্রবীভূত হয় আর অপোলার যৌগের মধ্যে সমযোজী যৌগগুলো দ্রবীভূত হয়। তাহলে আমরা দ্রবের প্রকৃতি সম্পর্কে জানলাম এবং দ্রাবকের প্রকৃতি, সেটা দ্রাবকটা পোলার নাকি অপোলার সেটি বিষয়ের উপর নির্ভর করবে। সর্বশেষ যেটি হচ্ছে তাপমাত্রা, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ টপিকস। তো তাপমাত্রার উপর দ্রাব্যতা নির্ভরশীল। আমরা অনেক ক্ষেত্রে দেখব তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পায়, কোথাও কোথাও তাপমাত্রা হ্রাস করলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। যেমন যদি দেখি কোন আয়নিক যৌগকে কোন দ্রাবকের মধ্যে দ্রবীভূত করি, সেটার ক্ষেত্রে দ্রাব্যতা বৃদ্ধি পাবে, আয়নিক যৌগের দ্রাব্যতা বৃদ্ধি পাবে, কিন্তু সেক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে আরো বেশি বেশি বৃদ্ধি পাবে। আবার কিছু কিছু যৌগের ক্ষেত্রে দেখবা যে সেটি হচ্ছে দ্রাব্যতা হ্রাস পেয়েছে। কেন হ্রাস পেয়েছে? সেটা তাপমাত্রা হ্রাস করলে দ্রাব্যতা বৃদ্ধি পেয়েছে। কেন সেটা ঘটবে? সেটার বিষয়টি জানার জন্য হচ্ছে সেটি তাপ উৎপাদী নাকি তাপ হারী। যদি কোনো পদার্থকে দ্রাবকের মধ্যে দ্রবীভূত করার পর সেটি তাপ উৎপন্ন করে অর্থাৎ তাপ নির্গত করে, তাহলে সেক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা হ্রাস পাবে। তবে যদি যৌগের ক্ষেত্রে দেখা যায় তাপ যৌগের দ্রাবকে যদি দ্রবীভূত করি, ঠিক সেই সময় যদি দ্রব তাপ শোষণ করে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে সেটা দ্রাব্যতা বৃদ্ধি পাবে। আর আরেকটি বিষয় হচ্ছে চাপ। চাপ যত বেশি দেওয়া হবে দ্রবের দ্রাব্যতা বেশি হবে। যেমন আমরা কোল্ড ড্রিঙ্কস এর ক্ষেত্রে দেখি যে কোল্ড ড্রিঙ্কস এর বোতলগুলা খোলার সাথে সাথেই একটি গ্যাস বের হয়। সাধারণত তোমরা সেটি জানো যে সেই গ্যাসটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস বা কার্বোহাইড্রেট যৌগের মধ্যে আমার কার্বন ডাই অক্সাইডকে দ্রবীভূত করে রাখা হয়েছিল। তো এই পর্যায়ে আমরা যাব হচ্ছে দ্রাব্যতার এককের পরিবর্তন। তো আমরা দ্রাব্যতার একক দেখেছি, একটি হচ্ছে কি মোল পার লিটার আর অপরটি দেখছি কি গ্রাম পার লিটার। অঙ্ক করার সময় কখনো কখনো দেখবো যে মোল পার লিটারে রূপান্তর করতে হবে, কখনো সেটাকে গ্রাম পার লিটারে রূপান্তর করতে হবে। এখন যদি আমরা দেখি যে মোল পার লিটার আছে, লিটার বানাতে হবে, মোল পার লিটার বানাতে হবে, তাহলে যদি সেখানে দেখি গ্রাম পার লিটার থাকে, তাহলে যৌগের আণবিক ভর দ্বারা ভাগ করব, যৌগের আণবিক ভর দ্বারা ভাগ করব। যে আমরা যদি গ্রাম পার লিটারকে মোল পার লিটার এককে বানাতে চাই, তাহলে কি করব যে গ্রাম পার লিটারকে যৌগের আণবিক ভর দ্বারা ভাগ করলে কি পাবো? মোল পার লিটার। ঠিক সেরকম আমরা যদি মোল পার লিটারকে গ্রাম পার লিটার এককে বানাতে চাই, তাহলে হচ্ছে মোল পার লিটার এর সাথে যৌগের আণবিক ভর গুণ করব। যৌগের কি ভর গুণ করব? আণবিক ভর গুণ করব। তাহলে আমরা এই এক্সেসটা করতে পারবো। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি দ্রাব্যতার গুণফল সম্পর্কে। এটি গুরুত্বপূর্ণ টপিকস, এখান থেকে সৃজনশীলের প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে। তো আমরা দ্রাব্যতার গুণফল জানবো যে এখানেও ঠিক তাপমাত্রা নির্দিষ্ট থাকবে। কি নির্দিষ্ট থাকবে? তাপমাত্রা নির্দিষ্ট থাকবে। নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবণে উপস্থিত আয়ন সমূহের ঘনমাত্রার ঘাতের গুণফলকে দ্রাব্যতার গুণফল বলা হয়। তাহলে আমরা কি বলেছি যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবণে উপস্থিত আয়ন সমূহের ঘনমাত্রার ঘাতের গুণফলকে দ্রাব্যতার গুণফল বলা হয়। তাহলে আমরা কি পাইলাম যে নির্দিষ্ট তাপমাত্রায়, এখানেও বিষয়টা বুঝতে হবে যে দ্রাব্যতার গুণফল হলো তাপমাত্রাটা কি থাকবে? নির্দিষ্ট। নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবণে উপস্থিত আয়ন সমূহের ঘনমাত্রার ঘাতের গুণফলকে কি বলা হয়? দ্রাব্যতার গুণফল বলা হয়। তো দ্রাব্যতার গুণফলকে কেএসপি দ্বারা প্রকাশ করা হয়, কেএসপি দ্বারা প্রকাশ করা হয়। তো এটা বিষয়টা জানলা, এবং এর পাশাপাশি আরেকটি বিষয় জানতে হবে, সেটি হচ্ছে আয়নিক গুণফল।
তো আয়নিক গুণফল যে বিষয়টি হচ্ছে সেটি হলো কোন দ্রবণে উপস্থিত আয়নসমূহের ঘনমাত্রার আয়নসমূহের মোলার ঘনমাত্রার গুণফল। তাহলে আমরা কি বলতেছি যে কোন দ্রবণ, কোন সেই দ্রবণটা বলতে সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে। কোন সম্পৃক্ত বা অসম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নসমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে। একে কে আইপি দ্বারা প্রকাশ করা। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কোন সম্পৃক্ত বা অসম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নসমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়? কেআইপি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা যে বিষয়টি জানবো যে আমরা কোন দ্রবণের বা কোন দ্রবের দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল কিভাবে নির্ণয় করব সেটি বোঝার চেষ্টা করব। ধরো এ এবং বি দ্বারা একটি যৌগ গঠিত হয়েছে। কি দ্বারা যৌগ গঠিত হয়েছে? এ এবং বি দ্বারা গঠিত যৌগ। তো আমরা এ এবং বি যদি আংশিক বিয়োজিত হয়, আমরা একটা জিনিস মনে রাখবো, যতগুলো দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল সম্পর্কিত অঙ্ক থাকবে সবগুলো গাণিতিক সমস্যার মধ্যে আমার আংশিক বিয়োজন অর্থাৎ উভমুখী চিহ্ন দেওয়া হয়। তো আমরা এ যৌগটা ভেঙে এ প্লাস হবে এবং কি হবে? বি মাইনাস। এ প্লাস এবং কি হবে? বি মাইনাস। তো আমরা এই এবি যৌগের যদি দ্রাব্যতা এস হয় তাহলে এই আয়নের দ্রাব্যতাও এস হবে, এই আয়নের দ্রাব্যতাও এস হবে। তাহলে আমরা এখানে কেএসপি সমান সমান লিখবো এস ইন্টু এস, দুটার গুণফল। তাহলে এটা কি হয়ে গেল? এস স্কোয়ার হয়ে গেল। ঠিক আমরা এই যৌগেরই যদি কেআইপি বের করি, কেআইপি কি হবে? এটাও এস ইন্টু এস, তাহলে হচ্ছে কি এস স্কোয়ার হয়ে গেল। এখন এরকম কিছু যৌগ আছে, যেমন আমরা দেখব সিলভার ক্লোরাইড, তাকে যদি বিয়োজিত করি তাহলে হয়ে যাবে সিলভার আয়ন এবং কি ক্লোরাইড আয়ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যৌগের দ্রাব্যতা যদি এস হয়, এই সিলভার আয়নের দ্রাব্যতা হবে এস এবং ক্লোরাইড আয়নের দ্রাব্যতাও এস। তার মানে আমরা দেখতেছি এই যৌগের সংকেতের সাথে সাথে এবি যৌগের সংকেতের মিল আছে, অর্থাৎ এর দ্রাব্যতাও যা, এর দ্রাব্যতাও তা। এবার আমরা আরেকটি যৌগ দিয়ে দেখার চেষ্টা করব, যেমন হতে পারে সেটা AB2। কি হতে পারে? AB2 আকারে। AB2 আকারে যদি যৌগটা হয় তাকে আমরা ভাঙার চেষ্টা করব, তাহলে হবে A2 প্লাস প্লাস 2B মাইনাস। খেয়াল করো এখানে A আছে একটা আর B আছে দুইটা, তাহলে 2 দিয়ে গুণ করছি কি হয়েছে? -2। তাহলে এই যোগ এটা A আনটা কি হবে? অবশ্যই +2। তাহলে এই যোগের দ্রাব্যতা যদি S হয়, এর দ্রাব্যতা S, আর এখানেও S হইতো, S সহগ আছে কত? 2, তার মানে এটার 2S হয়ে যাবে। তাহলে আমরা এখানে KSP যদি বের করতে যাই, S ইন্টু 2S। এখন মাথায় রাখতে হবে ঘনমাত্রার ঘাতের গুণফল, তাহলে এই সহগ যা থাকবে সেটা পাওয়ার হিসেবে যাবে। তার মানে এই যোগের কেএসপি যেটা আসতেছে 4s কিউব। এখন অনুরূপ ভাবে আমরা যদি এটার কেআইপি বের করতে যাই, তাহলে হবে s ইন্টু s। এখানে শকটা দেওয়া যাবে না, সেটা শুধু পাওয়ার হিসেবে যাবে। তার মানে এর দ্রাব্যতা আয়নিক গুণফল হচ্ছে শুধুমাত্র s কিউব। কি হয়ে গেছে? এস কিউব। এখন এই ধরনের কিছু যৌগ আছে, যেমন আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে যদি ভাঙাই তাহলে হইতেছে কি ম্যাগনেসিয়াম 2 প্লাস এবং 2Cl মাইনাস। ঠিক এরকম আছে আরো যৌগ, যেমন FeOH3, তাকে যদি ভাঙাই তাহলে হইতেছে কি Fe2 প্লাস এবং 2OH মাইনাস। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই সংকেতগুলোর সাথে এই AB2 এর সংকেতটা মিলে যায়, অর্থাৎ উভয়ের দ্রাব্যতার গুণফল অথবা আয়নিক গুণফল একই রকম আসে। তো এর পরবর্তীতে আমরা অন্য যৌগটা দেখব। যেমন কোন যৌগের সংকেত হতে পারে AB3 আকারে, হতেই পারে AB3 আকারে। তাহলে এই যৌগকে আমরা ভাঙলে কি লিখবো? A3 প্লাস প্লাস 3B মাইনাস।
একটু খেয়াল করো, 3 দিয়ে গুণ করলে কি হয়েছে -3, অবশ্যই এটা কি হয়ে যাবে +3। এর দ্রাব্যতা যদি s হয়, এটাও s, এটা কয়টা s, তিনটা s। তাহলে আমরা KSP সমান লিখবো s ইনটু 3s। এখানে সহগ কত আছে 3, তার মানে এর পাওয়ার কত 3, তার মানে এটার মান আসতেছে 27s⁴। ঠিক সেরকম এটার যদি আমরা KIP বের করতে যাই তাহলে হবে কত s ইনটু, এখানে কয়টা s আছে 3s, তার মানে s এর পাওয়ার কত 3, তার মানে s⁴। এইরকম যদি যোগের एग्जांपल দেখতে চাও তাহলে আমরা লিখতে পারি AlCl3। এই যৌগটাকে যদি আমরা ভেঙে লিখতে চাই তাহলে কি হবে Al3+ 3Cl-। তাহলে আমরা দেখো এটার s, এটারও দ্রাব্যতা s, এটার কি 3s, সংকেতের সাথে কি মিলে যায়? অবশ্যই মিলে যায়। এরপর আমরা দেখব হচ্ছে FeOH3। যদি আমরা এই যৌগটাকে ভেঙে লিখতে চাই তাহলে এর ক্ষেত্রে হবে কি Fe3+ 3OH-। ঠিক অনুরূপ হয়ে গেছে s, এখানে কয়টা 3s, তার মানে আমরা দেখতে পাচ্ছি Ab3 যৌগের দ্রাব্যতার গুণফল বা আয়নিক গুণফল এই দুটা যৌগের দ্রাব্যতার গুণফল বা আয়নিক গুণফলের সমান। তো এরপর আমরা আরেকটা যৌগ দেখব। যৌগটি হচ্ছে A2B3। কোন যৌগের সংকেত এরকম হতে পারে, তো আমরা সেটাকে যদি আমরা বিয়োজিত করি তাহলে হচ্ছে A3+, দুইটাই A আছে, +3B2-। এখানে খেয়াল করো 2 দিয়ে 3 গুণ করলে কত হয় +6, অবশ্যই 3 দিয়ে -2 গুণ করলে -6, তার মানে আমরা ঠিক মতো ভেঙেছি। তো এটার দ্রাব্যতা যদি s হয়, এর দ্রাব্যতা কত হবে 2s হবে, এর দ্রাব্যতা হবে 3s। তাহলে আমরা এখানে KSP সমান লিখব 2s ইনটু 3s। এখন খেয়াল করো এর সহগ আছে কত 2, তার মানে এর পাওয়ার হচ্ছে 2, এর সহগ আছে 3, এর পাওয়ার হবে 3, সমান হয়ে যাবে 100 আর s⁵। তো আমরা এটার যদি আয়নিক গুণফল বের করতে চাই, কি বের করতে চাবো আয়নিক গুণফল, তো আমরা KIP সমান লিখবো হচ্ছে s ইনটু s। এর সহগ কত 2, তার মানে এর পাওয়ার 2, এর সহগ হচ্ছে 3, তার মানে হচ্ছে এর পাওয়ার 3, উত্তর হবে s⁵। তো আমরা এরকম কিছু যৌগ বোঝার চেষ্টা করব, যেমন হতে পারে Al2SO4 উইথিন ব্র্যাকেট 3। আমরা যৌগটাকে ভাঙলে লিখতে পারবো 2Al3+ 3SO4 2-। ঠিক এর দ্রাব্যতা s, এখানে 2s, এখানে কি 3s, তার মানে কি ওই সংকেতের সাথে অবশ্যই চলে যাচ্ছে। এরপর দেখো আবার হচ্ছে আমরা দেখতে পারি ক্রোমিয়াম সালফেট। এই যৌগটাকে যদি ভাঙার চেষ্টা করি অবশ্যই কি হবে দুইটা ক্রোমিয়াম 3+N প্লাস তিনটা SO4 2-N, তার মানে হচ্ছে আমরা এর দ্রাব্যতা s, তার মানে এর 2s, এর 3s, তার মানে কি এই দুইটা যৌগের দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল এই দুটা সমান। বুঝতে পেরেছো আশা করি। তো আমরা এই বিষয়টার উপর বেস করে একটা ম্যাথ করার চেষ্টা করব। প্রশ্নটা যদি লিখি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতার গুণফল 3.7 ইন্টু 10⁻8 হলে দ্রাব্যতা মোল পার লিটার এবং গ্রাম পার লিটার এককে নির্ণয় করো। তো আমরা এটা প্রশ্ন লিখলাম যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল মানে KSP এর মান দেওয়া আছে। কিসের মান দেওয়া আছে? KSP এর মান দেওয়া আছে যে 3.7 ইনটু 10⁻8 হলে দ্রাব্যতা কয়টি এককে নির্ণয় করতে বলছি? একটি হচ্ছে মোল পার লিটার এককে, অপরটি হচ্ছে কি গ্রাম পার লিটার, মানে দুইটা অঙ্ক করতে হবে। তো আমরা সচরাচর ভাবে এখান থেকে যখন দ্রাব্যতার গুণফল থেকে দ্রাব্যতা নির্ণয় করে যাব তখন সেটি হবে কি মোল পার লিটারে। তো আমরা প্রথমে কি কাজ করব সেটি হচ্ছে ধরে নিব, ধরি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা সমান s মোল পার লিটার। তো আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙানোর চেষ্টা করি। তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে কি পাবো? অ্যালুমিনিয়াম 3+ 3OH-। তো আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি s লিখি তাহলে অ্যালুমিনিয়ামের দ্রাব্যতা অ্যালুমিনিয়াম 3+ আয়নের দ্রাব্যতা s হবে এবং OH এর দ্রাব্যতাও s হবে, কিন্তু কয়টা s হবে
3s, কারণ শক 3 আছে। তো আমরা এখানে KSP সমান সমান লিখবো, সুতরাং যে s ইনটু 3s, এরপর কত হচ্ছে 3, কারণ এর সহগ আছে 3, এর জন্য পাওয়ার হচ্ছে 3। তো আমরা KSP এর মান কত লিখছি 3.7 ইনটু 10 ইনভার্স 8, তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে কত 27 s টু দি পাওয়ার 4, কারণ এর পাওয়ার 3, s এর পাওয়ার 3 মানে হচ্ছে কি কিউব, আর এখানে কি একটা s, তার মানে 4s কিউব। তো আমরা এবার s টু দি পাওয়ার 4 সমান কত আসতেছে 3.7 ইনটু 10 ইনভার্স 8 ডিভাইডেড বাই 27। তো আমরা সেটা ক্যালকুলেটরে একটু সহায়তা নেওয়ার চেষ্টা করব। তো 3.7 ইনটু 10 ইনভার্স মাইনাস 8 ভাগ 27, তো আমরা পাইলাম হচ্ছে 1.37 ইনটু 10 ইনভার্স 9। তো আমরা কিসের মান বের করব, s এর মান বের করব। s সমান সমান হবে হচ্ছে কি, এখানে পাওয়ার 4 আছে, তার মানে 4 রুট অফ 1.37 ইনটু 10 ইনভার্স 9। তো আমরা ক্যালকুলেটরে অনেকে উঠাতে গিয়ে সমস্যা করে ফেলি। তো আমরা প্রথমে এখানে দেখব রুটের এখানে পাওয়ারটা কত আছে, তো 4 আছে, তাহলে কি প্রথমে 4টা লিখে ফেলবো, এরপর শিফট চাপবো, এরপর ক্যালকুলেটর একটা টুপি চিহ্নের মতো আছে সেটি চাপে আনসারটা যদি দিয়ে দেই, তাহলে আমরা আনসার পেয়ে যাব হচ্ছে, এখান থেকে কত পেয়েছি 6.08 ইনটু 10 ইনভার্স 3, এত কি হলো মোল পার লিটার। তার মানে আমরা মোল পার লিটার এককে দ্রাব্যতা পেয়ে গেছি। তো আমরা এখন কি নির্ণয় করব, গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা নির্ণয় করব। তাহলে সুতরাং মোল পার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা সমান 6.08 ইনটু 10 ইনভার্স 3 মোল পার লিটার। তো আমরা পেয়ে গেছি। তো আমরা এখন যদি কি এটাকে গ্রাম পার লিটার এককে নির্ণয় করতে যাই, তাহলে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর দ্বারা এটাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভর, তো এর আণবিক ভর কত আসে, অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে কত 27, অ্যালুমিনিয়ামের হচ্ছে কত 27, আর অক্সিজেনের 16, এর সাথে হাইড্রোজেন একটা আছে 17, তাহলে 17 গুণন কত হচ্ছে 3, তার মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ভর পাচ্ছি কত 78, ভর পাইলাম কত 78। তাহলে সুতরাং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা, পার লিটার এককে দ্রাব্যতা সমান 6.08 into 10 inverse 3 into 78, 6.08 into 10 inverse 3, তাহলে হচ্ছে 4.74 into 10 inverse 1, এত কি গ্রাম পার লিটার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো, যে আমরা দ্রাব্যতা পেয়েছি এত মোল পার লিটার, মোল পার লিটার এককে, আর গ্রাম পার লিটার এককে পেয়েছি কত 4.7 into 10 ইনভার্স 1 গ্রাম পার লিটার। এরপর আমরা যে বিষয়ের উপর আলোচনা করব সেটি হচ্ছে দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলের সম্পর্ক, এবং এদের কিছু শর্ত আছে। তো আমরা চলো শর্তগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথম 1 নম্বর যে শর্তটা সেটি হচ্ছে KSP সমান যদি KIP হয়, তবে কি বলতেছি, দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল যদি সমান হয় তবে পদক্ষেপ পড়বে না, কি হবে না, পদক্ষেপ পড়বে না, এবং মিশ্রণটি সম্পৃক্ত। তাহলে মিশ্রণটা কোন প্রকৃতির হবে, সম্পৃক্ত প্রকৃতির। তো এরপর আমরা যেটা দেখব যে KSP গ্রেটার দেন KIP, তবে এখানেও পদক্ষেপ পড়বে না। যদি KSP এর মান বড় হয় KIP অপেক্ষা, অর্থাৎ দ্রাব্যতার গুণফল যদি আয়নিক গুণফল থেকে বড় হয় তবে কি হবে, পদক্ষেপ পড়বে না, এবং মিশ্রণটি অসম্পৃক্ত। কোন প্রকৃতির হবে, অসম্পৃক্ত। এরপর আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর শর্তের মধ্যে লিখব যে যদি KIP গ্রেটার দেন KSP হয় তবে পদক্ষেপ পড়বে। পদক্ষেপ কি হবে, পড়বে। KIP যদি KSP এর চেয়ে বড় হয় তবে পদক্ষেপ পড়বে, এবং মিশ্রণটি অতিপৃক্ত।
মিশ্রণটি কি? অতিপৃক্ত। তো বর্তমানে যে বোর্ডের কোশ্চেন গুলো আছে অধিকাংশ দেখা যায় যে মিশ্রণে অদক্ষেপ পড়বে কি পড়বে না, কিন্তু তোমরা দেখতে পাবা হয়তো 2026 সালে এই ধরনের প্রশ্ন করতে পারে যে মিশ্রণটি সম্পৃক্ত কিনা নাকি অসম্পৃক্ত, মিশ্রণটি অসম্পৃক্ত কিনা, মিশ্রণটি অতিপৃক্ত কিনা। তাহলে হচ্ছে আমরা যদি বলি কেএসপি সমান যদি কেআইপি হয় তবে হচ্ছে কি মিশ্রণটি সম্পৃক্ত প্রকৃতির, এখানে অদক্ষেপ পড়বে না। আর যদি কেএসপির মান কেআইপির মানের চেয়ে বড় হয় তবে অদক্ষেপ পড়বে না এবং মিশ্রণটি কি হবে? অসম্পৃক্ত প্রকৃতির। তবে আমাদের মাথায় রাখতে হবে যদি কেআইপি মানে হচ্ছে আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফলের চেয়ে বেশি হয় অদক্ষেপ পড়বে এবং মিশ্রণটি কি হবে? অতিপৃক্ত। আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো এবং পরবর্তীতে ক্লাসে আমরা এই দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল সম্পর্কে আলোচনা করব। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই এবং আগামী ক্লাসের জন্য তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা রইল। আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।